মোশন বা এফেক্টস অফ আর্থ রোটেশন, যাকে বাংলায় বলা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির প্রভাব। তো আমরা এর আগে কিছু কয়েকটা যে লেকচারে সেখানে আলোচনা করেছিলাম কি ভেরিয়েশন অফ জি ডিউ টু দ্য হাইট, ডিউ টু হাইট, ভেরিয়েশন অফ জি ডিউ টু ডেপথ, মানে পৃথিবীর থেকে সারফেস থেকে যত উপরের দিকে যাবো তাহলে জি এর চেঞ্জ কীভাবে হবে, পৃথিবীর সারফেস থেকে নিচের দিকে বা গ্রাউন্ডের ভিতরের দিকে যদি আমি যাই তাহলে জি এর চেঞ্জ কী হবে সেইগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং পৃথিবীর যে শেপ, পৃথিবীর শেপের রেসপেক্টে জি এর যে চেঞ্জগুলো সেটা কীভাবে হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের কি ডায়াগোনাল মোশন, আমার নাকে একটু ঠান্ডা টাইপের আছে যার জন্য ওয়ার্ডসগুলো ইংলিশে উচ্চারণটা একটু হয়তো সমস্যা, তোমাদের একটু উল্টো লাগতে পারে, তো সেটাকে নেগলেক্ট করো। তারপর কী বলছে এফেক্ট অফ আর্থ রোটেশন, পৃথিবীর যে আহ্নিক গতি তার প্রভাবে বা তার ফলে পৃথিবীর যে কোনো একটা অবজেক্টকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি দ্বারা, মানে কোনো একটা অবজেক্টকে যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, সেই জি এর মানটা কীভাবে চেঞ্জ হয় সেটা আজকে আমরা দেখব। তো দেখো এখানে আমি আর্থ, যে আর্থের যে প্রথম ছবিটা লেখা আছে দেখো এটা একটু টিল টাইপের আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল যে পৃথিবী, তার পিকচারটা এইভাবে পৃথিবী সবসময় টিল্ট, একদিকে টিল্ট হিসেবে নিজের অক্ষের দিকে কি করে রোটেট করে উত্তর থেকে দক্ষিণে। তো দেখতে পাচ্ছ উত্তর থেকে দক্ষিণে পৃথিবী রোটেট করছে প্রথম পিকচারে। তো এইটাকে আমি এখানে জাস্ট সোজা করে দিয়ে ছবিটা আঁকা। দেখো ওপরে হচ্ছে কি নর্থ, নর্থ মানে উত্তর, আর সাউথ হচ্ছে দক্ষিণ। তো উত্তর দক্ষিণে একটা অক্ষ আছে, এই অক্ষের রেসপেক্টে পৃথিবীটা উত্তর দক্ষিণে ঘুরছে। ওকে, উত্তর দক্ষিণে ঘুরছে। এখন দেখো এটা হচ্ছে কি যাকে বলা হয় উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটো মেরুর মধ্য দিয়ে দেখো একটা রেখা পাস হচ্ছে, এই এটাকে অক্ষ বলছে। উত্তর দক্ষিণ মেরুর মধ্যে একটা মেরুদ্বয় যাকে বলা হয়, অর্থাৎ এই মেরুদয়ের রেসপেক্টে যে অক্ষটা পাস করছে তাদের মিডিল বরাবর, সেই অক্ষের রেসপেক্টে উত্তর দক্ষিণে পৃথিবী রোটেট করে। তো এখন প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে এই যে রোটেশান, এখন এই রোটেশানের কথাটা যদি আমরা মাথায় রাখি, এখন একটা অবজেক্টকে যদি এই উত্তর মেরুতে রেখে দিই, এই জায়গাটা রেখে দিই, এই জায়গাটা রেখে দিই, আর একটা অবজেক্টকে যদি আমরা এই পজিশানে রাখি, তখন যদি পৃথিবীকে রোটেট করা হয় তাহলে আমরা কী লক্ষ্য করব? আমরা লক্ষ্য করবো যে এই অবজেক্টটা এই পজিশানেই থেকে রোটেট করছে। দেখো কোনো চেঞ্জ হবে কি? কোনো চেঞ্জ হবে না। বাট তুমি যদি এই অবজেক্টকে দেখো, এই অবজেক্টটা দেখবে এইভাবে রোটেট করে এসে আবার এসে একই জায়গায় থাকবে, এইভাবে রোটেট করবে, সার্কুলার পাথ সে রোটেশনে দেখাবে। তুমি ওপর থেকে দেখবে কি একটা সার্কুলার পাথ সে কভার করছে, বাট একদম উত্তর মেরুতে যে অবজেক্টটা রাখা হবে দেখো ওই একই পজিশনে আছে, এইভাবে ঘুরে যাচ্ছে, তার কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে অক্ষটা তুমি দেখতে পাচ্ছ, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে যে অক্ষটা পাস হচ্ছে, এই অক্ষে, এই অক্ষটাকে দেখো সেন্টার যদি ধরো, এই সেন্টারের রেসপেক্টে দেখবে একটা বৃত্ত কল্পনা করো, এবং সেই বৃত্তকে কেন্দ্র করে এই অবজেক্টটা পৃথিবীতে এক পাক পৃথিবীর সাথে ঘুরে আবার সেম পজিশনে চলে আসছে। তোমাদের বই লেখা আছে দেখো কি বলছে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত কোনো বস্তু ছাড়া পৃথিবীর ভূপৃষ্ঠের অনুসব অবস্থানে প্রতিটি বস্তু বৃত্তাকার পাতা ঘোরে। কোনো অবজেক্টকে যদি আমরা উত্তর আর দক্ষিণ মেরুতে রেখে দিই, সেই দুটো অবজেক্ট ছাড়া পৃথিবীর সারফেসে যে কোনো জায়গায় যদি তুমি কোনো একটা অবজেক্ট রাখো সেগুলো বৃত্তাকার পথেই রোটেট করবে। এবং তার সেন্টারটা কী হবে, তার সেন্টারটা সর্বদাই ওই যে অক্ষটা পাস হচ্ছে সেই অক্ষর ওপরেই অবস্থিত হবে তার সেন্টারটা। তুমি এখানে দেখো, এখানে যদি একটা অবজেক্ট রাখো এইভাবে রোটেট করে দেখো, রোটেট করছে আবার দেখো সেম পজিশনে আসছে, তার সেন্টারটা দেখো এই অক্ষে অবস্থিত, এই হবে তার রেডিয়াস। বোঝা গেল? এই হচ্ছে বৃত্তপথে সে ঘুরছে। এখন দেখো এই তখন এখন আমরা কী করবো, দেখো তোমরা হচ্ছে তোমাদের প্রথম ফিজিক্স যখন আমরা পড়া শুরু করো দ্বিতীয় চ্যাপ্টারে কাইনেমেটিক্সে তোমরা কোঅর্ডিনেট সিস্টেম ধরে হচ্ছে নির্দেশতন্ত্রের একটা কনসেপ্ট পড়েছো, নির্দেশতন্ত্র, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আর এটা 0,0 অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা পজিশন আমরা মেজার করি। তো এই পৃথিবীকে এই যে অক্ষটা এটাকে যদি আমরা একটা নির্দেশতন্ত্র ধরে নিই, এর রেসপেক্টে আমরা রেডিয়াসগুলো মাপবো, পুরো ক্যালকুলেশনগুলো আমরা হবে। তো এই রেখাটাকে আমরা নির্দেশতন্ত্র বা একটা কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কনসিডার করছি। তোমাদের বই লেখা থেকে ভূপৃষ্ঠকে নির্দেশতন্ত্র হিসেবে ধরে নিতে পারো, ভূপৃষ্ঠকে বা অক্ষটাকে। তোমাদের বই বলছে কি ভূপৃষ্ঠকে আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরে নিলাম। এখন দেখো আমরা কি পড়েছি কিছু চ্যাপ্টারে, আমরা জানি যে কোনো একটা অবজেক্ট যদি বৃত্তপথে ভ্রমণ করে, তাহলে বৃত্তপথে এটা যদি বৃত্ত রেডিয়াস আর হয়, তাহলে বাইরের দিকে একটা ফোর্স কাজ করে। কি ফোর্স জানা আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল যাকে বলে, অপকেন্দ্র বল। তাহলে এই যে অবজেক্টটা এই পজিশনে ছিল সেটা দেখো বৃত্তপথে ঘুরছে, বাট এই জায়গাটা দেখো এখানে কোনো বৃত্ত কনসিডার হচ্ছে না। এই জায়গায় যদি তুমি এই অক্ষের রেসপেক্টে এই
বস্তুটা যদি তুমি পজিশন যদি আর ধরো, সেই আরটা দেখবা 0, বাট এই অবজেক্টটা দেখো এখানে রয়েছে, অবজেক্টটাকে আমি যদি চেঞ্জ করি কালার, এই অবজেক্টটা যে এখানে আছে, এর যে রেডিয়াসটা নট ইকুয়ালস টু 0, তার কিন্তু একটা আলাদা মান আছে। এই অবজেক্টটা দেখো রেডিয়াস নট ইকুয়ালস টু 0, কারণ কোথা থেকে মাপা হচ্ছে? অ্যাক্সিস থেকে। তো কী বলছে দেখো, ভূপৃষ্ঠকে নির্দেশান্তর হিসেবে ধরে নিতে পারে বৃত্তগতির ফলে বস্তুর উপরে একটি অপকেন্দ্র বা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে। এই অবজেক্টের উপরে বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স এই বরাবর লাগবে। বৃত্তপথে যখন যদি কোনো একটা অবজেক্ট ঘোরে, তার উপরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে, কারণ তুমি দেখছো কি এটা ঘোরার সময় একটা বৃত্ত তৈরি হচ্ছে মানে কি অবজেক্টের উপর সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে বাইরের দিকে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে, এটা আমরা জানি। এই অপকেন্দ্র বল বস্তুর উপর ক্রিয়াশীল। তো এইটুকু আমরা তোমাদের বইয়ের সাথে সাথে আমি পড়াচ্ছি। তো এখন দেখো এর উপরে যখন একটা অপকেন্দ্র বল লাগবে, তো এখন এইটুকু মাথায় বসছে যে বৃত্তপথে ঘুরতে গেলে অপকেন্দ্র বল লাগে। পৃথিবী উত্তর থেকে দক্ষিণে ঘুরছে এবং মেরুদ্বয়ের মধ্যে দুটো মেরুতে যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টটার কোনো পরিবর্তন হয় না, স্থানে কোনো পরিবর্তন, কারণ সে একই জায়গায় থাকে, সেক্ষেত্রে কোনো বৃত্ত তৈরি হয় না যখন সে রোটেট করে। বাট ওই দুটো পয়েন্ট ছাড়া আদার যদি সারফেসে যে কোনো জায়গায় যদি কোনো অবজেক্ট রাখা হয়, তখন যদি তার রোটেশন হয়, সেই অবজেক্টটা ঘোরার সময় একটা বৃত্ত কনসিডার করবে, বৃত্ত বানিয়ে সে রোটেট করবে, বৃত্তপথে মোটামুটি সে ভ্রমণ করছে, এবং তার সেন্টারটা হবে ওই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে মধ্য দিয়ে যে রেখাটা পাস হচ্ছে সেই রেখা। বোঝা গেল? তাহলে প্রতিটা বৃত্তর সেন্টার কোনটা হবে? ওই রেখার ওপরে অবস্থিত হবে। তারপরে দেখো এখন কি হচ্ছে, দেখো এখন এই পিকচারটাকে আমি বড় করে নিচে বোঝানোর চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের মেন জিনিস এখন আসছে, তার আগে আমি অনেক কিছু বুঝিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের আর্থ, এই হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে দিয়ে পাসিং বাই আমাদের অক্ষ। যদি টেরা হয়ে যায়, একটু টেরা টাইপে তুমি ধরে নাও, সোজা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটায় একটা অবজেক্ট আমরা ধরে নিলাম, দেখো এটা হচ্ছে মেরুদের মধ্যে দিয়ে পাসিং অক্ষ, এটাকে তুমি ইকুয়েটার ধরে নিতে পারো, ইকুয়েটার, নিরক্ষীয় রেখা, ইকুয়েটর, ওকে, ইকুয়েটার। তো এখন এই পজিশনে যদি আমি একটা অবজেক্ট রাখি, এই পজিশনে একটা যদি অবজেক্ট রাখি, এবং পৃথিবীর সেন্টার থেকে এই অবজেক্টটার যদি ডিস্টেন্স দেখো, ইকুয়েটারটাই কি রেডিয়াস আর, এবং এই ডিস্টেন্সটাও কী হবে? আরই হবে, কারণ কি পৃথিবীর রেডিয়াসটা আর। এখন ইকুয়েটারের রেসপেক্টে এই যে অবজেক্টটা আছে, তার মধ্যে যে একটা অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাটাকে কি বলে? ল্যাটিটিউড বলে, ল্যাটিটিউড, মনে থাকবে। ইকুয়েটারের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের সারফেসে অবস্থান নির্ণয় করার সময় তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলি? ল্যাটিটিউড। তো এই অবজেক্টটা যখন পৃথিবী উত্তর থেকে দক্ষিণে রোটেট করছে, এই অবজেক্টটা থেকে রোটেশন করতে করতে এই পথ ভ্রমণ করছে, সে আবার ওই পজিশনে আসছে, এবং ওই অক্ষের রেসপেক্টে দেখো একটা ছোট্ট রেডিয়াস সে তৈরি করছে, রেডিয়াস আর সে তৈরি করছে। এবং এই অবজেক্টটা দেখো, বৃত্তপথটা দেখো, এই যে বৃত্তপথে সে ঘুরছে, এই বৃত্তপথের বাইরের দিকে দেখবা কী ফোর্স কাজ করে? সেন্ট্রিফিউগাল, অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। সেই এই অবজেক্টটা দেখো অপকেন্দ্র বল কাজ করবে। বোঝা গেল? এটা হচ্ছে ল্যাটিটিউড, বাইরের দিকে অপকেন্দ্র বল, এই হচ্ছে বিষয়। এখন আমরা কিছু জিনিস পয়েন্ট লিখবো, দেখো যদি আমরা মাস অফ আর্থ এখানে লেখো, মাস অফ আর্থ যদি ক্যাপিটাল এম হয়, মাস অফ অবজেক্টটা যদি আমরা ধরি, অবজেক্ট যদি এম হয়, স্মল এম, রেডিয়াস অফ আর্থ যদি আমরা ক্যাপিটাল আর হয়, আর রেডিয়াস অফ দ্য স্মল সার্কেল, এই যে স্মল সার্কেলটা তৈরি হচ্ছে, রেডিয়াস অফ সার্কেল স্মল আর, এটুকু আমরা পেলাম। এখন দেখো এই যে অবজেক্টটা মাস হচ্ছে কি? মাস হচ্ছে এম। এই অবজেক্টটার সেন্টার বরাবর দেখবা কি কাজ করে? সেন্টার বরাবর সবসময় এমজি, মনে থাকবে, সবসময় কী কাজ করে? এমজি, এটা আমরা জানি যে এমজি অলওয়েজ অ্যাক্ট অ্যালং দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটুকু আমরা জানি। এবার সেন্টার বরাবর লাগছে এই ফোর্স, এবং বৃত্তপথে ঘুরতে গেলে বৃত্তর বাইরে বরাবর কী লাগে? সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে কি এম ওমেগা স্কোয়ার আর। বোঝা গেল? তাহলে এই ফোর্সগুলো লাগে। এখন দেখো তোমাদের বইয়ে কী লিখেছে, দেখো এই যে অপকেন্দ্র বলটা বাইরের দিকে কাজ করছে,
এই অপকেন্দ্র বলটা তো বাইরের দিকে কাজ করে, যার জন্য অবজেক্টটাকে সে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে পৃথিবীর সারফেসে তুমি এখন বসে লেকচার দেখছো, কিন্তু পৃথিবী তো রোটেট করে যাচ্ছে। তো তোমার যদি এখন সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বেশি হতো, তাহলে তুমি কি বসে বসে লেকচারটা দেখতে পারতে? চং করে স্পেসে নিয়ে চলে যেত পৃথিবীর সারফেস থেকে। তার মানে তোমাকে এখানে বুঝতে হবে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা লাগছে সেটা পৃথিবীর সেন্টার বরাবর যে অভিকর্ষজ বল লাগছে এমজি, সেটা থেকে অবশ্যই কম হবে। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা তো লাগছে, সেটাও তো একটা ফোর্স। সেই ফোর্সটা কী করবে, এই পৃথিবীর সেন্টার বরাবর যে অভিকর্ষজ বল লাগছে সেই বলটাকে একটু কমিয়ে দেবে। অ্যাকচুয়াল যে ফোর্সটা লাগার কথা ছিল সেই ফোর্সটার থেকে একটু পরিমাণ সে খেয়ে নেবে, মানে কি সেটা একটু ফোর্স কমিয়ে দিল। তারপর নিজ বরাবর যে রেজাল্ট্যান্ট ফোর্সটা হবে বা রেজাল্ট্যান্ট যে ফোর্সটা হবে সেই ফোর্সটা অবশ্যই কম হবে। তাহলে তোমাকে একটা জিনিস দেখতে হবে, এই বরাবর যে ফোর্সটা লাগবে সেই ফোর্সটা অবশ্যই কম হবে। কার কারণে? এই অ্যাক্সিস বরাবর দেখো, এই যে সেন্টার বরাবর যে এই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা, সেই ফোর্সটা কম হবে। তাহলে এখন তুমি দেখো, তাহলে এই যে এই বরাবর একটা ফোর্স লাগছে, এই ফোর্সের এই অ্যাক্সিস বরাবর আমাদের এখন কম্পোনেন্টস নিতে হবে। সেই কম্পোনেন্টসটা এখন আমরা নেবো কী করে? দেখো তুমি এখন এই জায়গাটাকে তুমি এক্সটেন্ড করো, এই জায়গাটাকে আমরা এক্সটেন্ড করলো, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে? দেখো থিটা, সেম অ্যাঙ্গেল ম্যাথামেটিক্সের, ওকে, সেম অ্যাঙ্গেল থিটা। তাহলে এই যে থিটা আর এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স এই বরাবর লাগছে, তাহলে এই ফোর্সের এই বরাবর একটা কম্পোনেন্টস এখন থাকবে। তাহলে এই বরাবর এই ফোর্সের কম্পোনেন্টসটা কী হবে? দেখো এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। কম্পোনেন্ট নেওয়াটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে খুব ভালোভাবে শিখেছো, যে কম্পোনেন্টসগুলো কী করে নেয় সেটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই যে কম্পোনেন্টসটা আমরা এখন পেলাম এই অ্যাক্সিস বরাবর, দেখো এই যে ফোর্সটা এমজি এই বরাবর লাগছে সেন্টার বরাবর, সেন্ট্রিফিউগাল ফোর্সের কম্পোনেন্ট এটা এই দিক বরাবর লাগছে ওপরের দিকে, এবং এই যে কম্পোনেন্টটা এই পৃথিবীর সেন্টার বরাবর যে ফোর্সটা লাগছিল সেই ফোর্সটাকে একটু প্রশমিত করে দেবে, যার কারণে অ্যাকচুয়াল যে ফোর্সটা সেটা ওই সেন্ট্রিফিউগাল ফোর্স থাকার কারণে কমে যাবে। তোমাদের বই দেখো সেম এটা লেগেছে, এই অপকেন্দ্র বল বস্তুর উপর ক্রিয়াশীল পৃথিবীর কেন্দ্রবিমুখী যে অভিকর্ষজ বলকে একটু কী করে? প্রশমিত করে, আংশিক পরিমাণে প্রতিমিত করে, অর্থাৎ বস্তুর ওজনের কিছুটা হ্রাস করিয়ে দেয়। কারণ ও চাচ্ছে বাইরের দিকে নিয়ে যাওয়ার, পৃথিবীর অভিকর্ষজ বল নিচের দিকে লাগছে, ফলে অভিকর্ষজ ত্বরণের মানও কী হবে? নিচের দিকে যদি ফোর্সটা যদি কম হয় তাহলে কি দেখো নিচের দিকে একটা ফোর্স লাগছে এমজি, এই যে ফোর্স এমজি এই ফোর্সটাকে কী করছে? প্রশমিত করছে। তো এই ফোর্সটা কমানো কি? বস্তুর মাসটাকে কমিয়ে দিচ্ছে, জিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই যে অ্যাকচুয়াল জি এটা কমে যাবে, তাহলে জিটা কমে গিয়ে কী হয়ে যাবে? এম জি ড্যাশ হয়ে যাবে। তখন আমাদের এই এম জি ড্যাশটাকে আমাদেরকে বার করতে হবে। এটা অ্যাকচুয়াল জি থেকে কিছু কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে আমরা এটা পাচ্ছি। বোঝা গেল? তাহলে পৃথিবীর আন্নিক গতি না থাকলে অভিকর্ষ ত্বরণের মান প্রকৃতভাবে যেটা হতো সেটাই আমরা পেতাম। আর পৃথিবীর আন্নিক গতি থাকার কারণে অভিকর্ষজ বলের মানটা, অভিকর্ষজ ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তোমাদের বইয়ে লেখা আছে সেম টু সেম, যেটা আমি বোঝালাম। এবং তারপরে দেখো বলা আছে যে একটা পজিশনে একটা অবজেক্ট আছে, ভূপৃষ্ঠ একটা পয়েন্ট নেওয়া হলো এবং এই বিন্দুটি অক্ষাংশ ইকুয়েটারের সাথে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, এটা লেখা আছে। এই বিন্দুতে একটা মাস এম রাখা আছে। ঘূর্ণন অক্ষ, আমাদের ঘূর্ণন অক্ষ কোনটা? এনএস অক্ষটাই হচ্ছে কি আমাদের ঘূর্ণন অক্ষ, যারা পৃথিবী সবসময় কী করে? রোটেট। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগাতে কী করছে? রোটেট করছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগাতে পৃথিবী রোটেট করছে। বোঝা গেল? বুঝতে পারলাম। তারপর কি বলছে? ওমেগা কৌণিক বেগে। তারপর কি বলছে? নিচ এনএস অক্ষের চারিদিকে ওমেগা কৌণিক বেগে সে ঘুরছে। তারপর কি বলছে? বস্তুটি আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। পৃথিবীটা যদি ওমেগা কৌণিক বেগে নিজ অক্ষ এনএস বরাবর ঘোরে, তাহলে সেম এই অবজেক্টটাকেও এই আর ব্যাসার্ধের রেডিয়াসকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগেই ঘুরছে, যার কারণে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে? এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা বলার আগে আমি এই ওমেগাটা বলিনি আমি, ঠিক আছে? বাট তোমরা জানো সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে এইভাবে লাগে, বৃত্তপথে ঘুরতে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটির কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে। তোমরা এগুলো বৃত্তীয় চ্যাপ্টারে পড়েছো, এইটুকু বেসিক নলেজ আশা করি সবার আছে। তারপরে কি বলছে? ফলে বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে সে ঘুরছে, ফলে আর ব্যাসার্ধের বৃত্তের বাইরের দিকে বস্তুটির উপর ক্রিয়াত অপকেন্দ্র বল এটা আমরা পেলাম। এখন আবার কি বলছে? এই বিন্দুতে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ জি হলে, এই বিন্দুতে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, বস্তুটির উপর ক্রিয়াশীল কেন্দ্র অভিমুখী একটা বল লাগছে,
ভূপৃষ্ঠে যদি প্রকৃত অভিকর্ষজ ত্বরণ জি হয়, তার ফলে কেন্দ্রবিমুখে mg অভিকর্ষজ বলটা লাগছে। অন্যদিকে ওই অবস্থায় অপকেন্দ্র বল, বাইরের দিকে অপকেন্দ্র বল m ওমেগা স্কোয়ার আর cos থিটা লাগছে বাইরের দিকে, একদম লাগছে, এটা আমি তোমাদেরকে প্রথমে বোঝালাম। ফলে বস্তুর উপর ক্রিয়াশীল কেন্দ্র, তাহলে এখন আমাদেরকে বাইরের দিকে এই বল, নিচের দিকে এই বল লাগছে, তাহলে এখন আমাদেরকে রেজাল্ট্যান্ট লব্ধি বলটা, তার রেজাল্ট্যান্ট কি বলছে, বলটি বার করতে হবে। রেজাল্ট্যান্ট বল রেজাল্ট্যান্ট ফোর্স অ্যালং সেন্টার, CEN, সেন্টার অফ দ্য আর্থ, আমাদের বার করতে হবে। সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কী হবে, সেন্টারের দিকে লাগছে mg, বাইরের দিকে নেগেটিভ চিহ্ন, কারণ দেখো এফ সমান সমান দেখো mgটা নিচের দিকে লাগছে, এই জন্য পজিটিভ, নিচের দিকে পজিটিভ, বাইরের দিকে নেগেটিভ, নেগেটিভ কী হবে m ওমেগা স্কোয়ার আর cos থিটা, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স, এই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স। এখন এই রেজাল্ট্যান্ট ফোর্সটা দেখো, অ্যাকচুয়াল যদি পৃথিবীর কোনো রোটেশন না থাকতো রেজাল্ট্যান্ট ফোর্সটা হলো mg হতো, বাট রেজাল্ট্যান্ট ফোর্সটা এখন যখন কোনো রোটেশন ছিল না, ওমেগা 0, বাট ওমেগা নট ইকুয়ালস টু 0, তখন রেজাল্ট্যান্ট ফোর্সটা আমাদের কী হচ্ছে, রেজাল্ট্যান্ট ফোর্সটা হয়ে যাচ্ছে mg ড্যাশ। এখন রেজাল্ট্যান্ট ফোর্সটা আমাদের কী হচ্ছে mg ড্যাশ, এখানে তোমার লিখতে হবে যে ওমেগা নট ইকুয়ালস টু 0, যার কারণে রেজাল্ট্যান্ট ফোর্স এফ আর কী হচ্ছে mg ড্যাশ হচ্ছে, mg ড্যাশ। তাহলে এই রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি mg ড্যাশ হয়, এটাকে সিম্পলি এখানে পুট করে দিতে হবে। তাহলে আমরা কী পাবো এখানে mg ড্যাশ mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর cos থিটা ক্যান্সেল আউট। আমরা তাহলে রেজাল্ট্যান্ট অ্যান্সার কী পাচ্ছি, g ড্যাশ g মাইনাস ওমেগা স্কোয়ার আর cos থিটা, এটা আমরা পেলাম, এই জায়গাটাতে পেলাম। তো এখন দেখো এই জায়গাটাকে আমরা পেলাম, একদম পেলাম, এই জায়গাটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা কি করব, এখানে একটা জিনিস লক্ষ্য করার ছিল, এখানে একটা জিনিস আমার মিসিং, সেটা আমি এখন করে দেবো। দেখো এই যে রেডিয়াসটা দেখো বৃত্তীয় পথে ঘুরছে, এই যে রেডিয়াসটার মানটা দেখো কি আছে, লক্ষ্য করো। দেখো এই রেডিয়াসটার মানটা এখন আমাদেরকে বার করতে হবে। কী করে বার করবো, দেখো এই জায়গাটাকে একটা আননোন কোয়ান্টিটি, কারণ দেখো আমরা আর তো ক্যাপিটাল রেডিয়াস এটা আমরা জানি, এর মধ্যে একটা আননোন কোয়ান্টিটি আমাদের চলে এসে স্মল আর, এই আরটাকে এখন আমাদেরকে বার করতে হবে। কী করে বার করবো, দেখো এই যে এই আরের যে কম্পোনেন্ট, এই দেখো এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটা আর যখন এটাও আর, ওপরটা স্মল আর, এটা থিটা, তাহলে তুমি cos থিটা সমান কী পেয়ে যাবে, cos থিটা সমান তখন পেয়ে যাবে স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে স্মল আর কী হয়ে যাবে, ক্যাপিটাল আর cos থিটা পেয়ে গেলাম। দেখো স্মল আর মান আমরা পেয়ে গেলাম কোথা থেকে, এই জায়গাটা এখন আমরা বসিয়ে দেবো। এই যে স্মল আর cos থিটার জায়গায় স্মল আর এর জায়গায় কী বসিয়ে দেবো, ক্যাপিটাল আর cos থিটা। তাহলে নেক্সট পেজে চলে যাবো, নেক্সট পেজে চলে গেলে আমরা কী পাচ্ছি, আমরা স্মল আর এর মানটা কী পেয়েছি এখানে, আর cos থিটা, আমরা কি আছে g ড্যাশ ইকুয়ালস টু g মাইনাস ওমেগা স্কোয়ার স্মল আর cos থিটা। তাহলে এই জায়গাটা যদি বসিয়ে দিই আমরা কী পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর, এই হচ্ছে আমরা পেয়ে গেলাম যখন ওমেগা নট ইকুয়ালস টু 0, এই ফর্মুলাটা আমরা পেলাম। তাহলে এই জায়গা থেকে আমরা যে সমীকরণটা এখন আমরা পেলাম, এই সমীকরণটা এম ওমেগা স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখানে cos স্কোয়ার থিটা, ওকে। এই যে আমরা এখন ফর্মুলাটা আমরা পেলাম, সেটাকে আবার সুন্দর করে লিখি, g ড্যাশ স্মল g মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর cos স্কোয়ার থিটা, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। রিমেম্বার, রোটেশন অফ আর্থের জন্য জি এর মান দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এই টার্মটা চলে আসার কারণে জি ড্যাশ হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল জি, তাহলে জি এর থেকে মানটা অবশ্যই কম, পৃথিবীর রোটেশনের জন্য চেঞ্জ হচ্ছে। তো এই জায়গা থেকে এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখতে হবে। দেখো থিটা যদি 0 হয়,
থিটা জিরো কোথায় লক্ষ্য করো, থিটা জিরো কোথায়, থিটা 0 ডিগ্রি, লক্ষ্য করো তো ভালো করে, জিরো। তাহলে দেখো এই জায়গাটা যদি দেখো থিটা জিরো কত হবে, এই যে অবজেক্টটা যদি একেবারে ইকুয়েটারে চলে আসে তাহলে থিটা কী হচ্ছে, তখন থিটা থাকবে কি, এই অবজেক্টটাকে ইকুয়েটারের মধ্যে যদি নিয়ে আসে থিটা জিরো, থিটা জিরো হলে তখন কী হবে, থিটা যদি জিরো হয় তখন কস থিটা কী হবে, কস জিরো জিরো, কস জিরো জিরো, একদম থিটা জিরো মানে, সরি থিটা জিরো মানে কস জিরো। দেখো প্রথমে আমরা এটা ক্যালকুলেট করবো না, প্রথমে আমরা ক্যালকুলেট করবো একটু আলাদা, তোমাদের বই যে পয়েন্ট করা আছে ওইভাবে করে দিই। থিটা যখন 90 ডিগ্রি, থিটা যখন 90 ডিগ্রি মানে কি, থিটা যখন 90 ডিগ্রি মানে এই যে অবজেক্টটা আমরা নিয়ে চলে আসবো কোথায়, একদম পোলে, এই পোলে যখন নিয়ে আসবে তখন দেখো থিটা তখন হয়ে যাবে এই টোটালটা 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় কস 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা কী পাবো, জি ড্যাশ সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, থিটা জিরো। তাহলে এই টার্মটা দেখো শুধু কী থাকবে, জি ড্যাশ সমান সমান জি হয়ে যাবে। দেখো জি এর কোনো চেঞ্জ হলো কি, জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অ্যাকচুয়াল মান, জি এর মান অ্যাকচুয়াল সেম থাকে কোথায়, পোলে, কারণ সেখানে থিটা হয় 90 ডিগ্রি। তখন পৃথিবী, কারণ ও ক্ষেত্রে দেখো অবজেক্টটা যখন ওই পোলে ছিল তখন ওর রেডিয়াস কী ছিল 0, কোনো বৃত্তই তো সে তৈরি করছে না, কারণ একই জায়গায় আছে সে রোটেট করে যাচ্ছে। বাট আদার্স পজিশনে করার সময় তার একটা বৃত্ত তৈরি হচ্ছে, আর বৃত্ত তৈরি হলেই আমরা জানি কি অপকেন্দ্র বল থাকবে, বাইরের দিকে অপকেন্দ্র বল, ভিতর দিকে অভিকর্ষজ বল, অভিকর্ষজ বলটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে আদার্স পজিশনে, যার কারণে জি এর মান আদার্স পজিশনে চেঞ্জ হবে কিন্তু পোলে চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা পোলে চেক করলাম যে কোনো চেঞ্জ নেই, তাহলে আদার্স পজিশনে কী হবে দেখে নিই। আদার্স পজিশনে যখন থিটা 0 ডিগ্রি, যখন ইকুয়েটারে, যখন সে একেবারে ইকুয়েটারে চলে আসবে থিটা জিরো, তাহলে কস জিরো কত, কস জিরোর মান কত 1, কস জিরোর মান 1। তখন কী হচ্ছে দেখো জি ড্যাশটা তখন কী হয়ে যাবে, জি মাইনাস ওমেগা স্কোয়ার, আর এই দেখো মান জি এর মান তখন কী হচ্ছে, জি ড্যাশ লেস দ্যান অ্যাকচুয়াল জি। কখন, যখন অবজেক্টটা ইকুয়েটারে রয়েছে, ইকুয়েটার মানে নিরক্ষীয় অঞ্চলে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান দেখো চেঞ্জ হয়ে গেল, কমে গেল। তাহলে এখানে তুমি জি এর মান যদি তুমি ক্যালকুলেটর করো, পৃথিবীর রেডিয়াস দেখো জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওমেগার মান তোমাকে বার করতে হবে, ওমেগাকে তুমি 2π/t দিয়ে বার করতে হবে। টি হচ্ছে 24 ঘন্টা, এক পাক ঘরে পৃথিবী 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে টি সমান সমান তোমাকে লিখতে হবে 24 ইন্টু 60 মিনিট 60 সেকেন্ড। এটাকে নিচে বসাও, তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। ভ্যালুর মানটা দেখো ওখানে তুমি এখানে পুট করলে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। তারপর পৃথিবীর রেডিয়াস কী হবে, 6400 কিলোমিটার ইকুয়ালস টু 6.4 ইন্টু 10⁶ মিটার। এই ভ্যালুগুলো তুমি ওমেগাতে পুট করো তাহলে, এবং আর এর মানটা পুট করো, তুমি জি ড্যাশের মান পেয়ে যাবে, এখান থেকে ক্যালকুলেট পেয়ে যাবে। এইগুলো তোমাদেরকে নিজে করতে হবে, জি ড্যাশের মানটা কী হবে। দেখো এইগুলো ফর্মুলা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম কী হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, রোটেশন হওয়ার সময় পৃথিবীর উপরে ওই অবজেক্টের উপর অপকেন্দ্র বল লাগছে বাইরের দিকে, পৃথিবীর সেন্টারের দিকে লাগছে অভিকর্ষজ বল। সেই অ্যাকচুয়াল অভিকর্ষজ বলকে একটু প্রশমিত করে দিচ্ছে, যার কারণে জি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ, পোলগুলোতে সর্বোচ্চ হবে, এবং হ্রাস পাচ্ছে কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। যখন থিটা 0, তাহলে তুমি এখান থেকে তাহলে ভূপৃষ্ঠে উপগোলকার হওয়ার জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান মেরুতে সর্বোচ্চ হচ্ছে। দেখো মেরুতে সর্বোচ্চ মানে কি, দেখো মেরুতে জি সর্বোচ্চ, বাট নিরক্ষীয় রেখায় সর্বনিম্ন হচ্ছে কি, জি থেকে কিছুটা বিয়োগ হচ্ছে, মানে কমে যাচ্ছে, জি এর মান হ্রাস পাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে। তার মানে কি, নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হবে, মেরু অঞ্চলে সর্বোচ্চ হবে। এটা তোমাদেরকে ভালো করে ওখান থেকে রিভাইজ করতে হবে। এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের বোর্ডের এক্সামে, এখান থেকে কোশ্চেন আসে ভালো, যে কতটা হ্রাস পেলো, কীভাবে হ্রাস পেলো। তোমাকে আবার এটা ক্যালকুলেট করতে দেবে, জি পোল মাইনাস জি ইকুয়েটার ভ্যালুটা কী হবে। তার মানে কি,
পোলে তোমাকে মানটা বের করে দিতে হবে। পোলের মান দেখো, পোলের মান জি এর মান 9.80 থাকে, ইকুয়েটরে তোমাকে মান বের করে নিতে হবে। এই মানটা আমি যেটা বার করতে বলি এটা বার করতে, দুটোকে বিয়োগ করলে কী হবে সেই মানটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই জায়গাটা তোমাদেরকে পরীক্ষায় দেয়, এটা নিজেদের ক্যালকুলেশন, নিজেরা ক্যালকুলেশন করবে তবেই মজা পাবে। টিচার করে দিলে তো বই হয়েই গেল, নিজের মাথা খাটাতে হবে। অলওয়েজ ইউজ ইউর ওন ব্রেন। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। তারপর আমরা এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট কনসেপ্ট সেগুলোর একটা ফর্মুলা শিট বানাবো, পুরো ডিটেলস শিট আমি ওয়ার্ড একজনকে দিয়ে টাইপ করিয়ে তোমাদেরকে পোস্ট করাবো, সেগুলো আমি ক্লাসে করাবো, পিডিএফ কাউকে দেবো না। ওকে, পিডিএফ দেবো কাদেরকে, যারা টেলিগ্রামে গিয়ে আমাকে চাইবে, তাদের থেকে, যাদের নিজের ইন্টারেস্ট আছে। আমি পোস্ট করবো না, যাদের দরকার তারা চেয়ে নেবে, বাট আমি ক্লাসে পুরো ফর্মুলা নোট করব এবং ডিসকাস করাবো। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের আবার একটা ভিডিওতে। এটা হচ্ছে আজকে আমরা আলোচনা করলাম কি, এফেক্ট অফ আর্থস রোটেশন অন জি। ওকে, কীভাবে আমরা আলোচনা করলাম, দেখা হচ্ছে আমার মধ্যে নেক্সট আর একটা ভিডিও।